নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করলাম পলিটিক্স, পলিটিক্যাল স্যাক্রিফাইস, রাজনৈতিক আত্মত্যাগ। 2024-এর লোকসভা নির্বাচনে একই শব্দবন্ধনীতে কংগ্রেস ও রাজনীতির স্বার্থে তার আত্মত্যাগ। এবং স্বাধীনোত্তর ভারতে এই প্রথম দেশের সবচেয়ে কম আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস। লক্ষ্য একটাই, দিল্লির মসনদ থেকে গেরুয়া ক্ষমতাকে টেনে নামানো। আর সেই বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে গত নির্বাচনে জেতা অনেক আসন জোট ইন্ডিয়ার অন্য শরিকদের ছেড়ে ভোটের ময়দানে কংগ্রেস। কেন্দ্রে বিজেপি সরকারের গৌরিকীকরণ, অনুন্নয়ন, বেকারত্ব বৃদ্ধি ও কর্মসংস্থানের ঘাটতির মতো নানা অভিযোগ সামনে রেখে বিরোধী ঐক্য তৈরিতে হাত বাড়িয়েছিল কংগ্রেস। সেই হাত ধরেই সমস্ত বিরোধী দলকে নিয়ে তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। প্রাথমিকভাবে দেশের কিছু আঞ্চলিক দলের সঙ্গে বোঝাপড়ায় ফাঁক ফোকর থাকলেও পরবর্তীতে বিরোধী সংসারে অভিভাবকের ভূমিকা নেয় জাতীয় দল কংগ্রেস। প্রত্যেকের সঙ্গে মুখোমুখি কথা বলে একসময় খুলে যায় সমাধানের পথ। ব্যতিক্রমী হিসাবে থেকে যায় কেবল কেরল ও পশ্চিমবঙ্গ। কেরলে সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেস, আর এ রাজ্যে কংগ্রেসের হাত ধরেছে সিপিএম। সত্যি দাদাগিরি কংগ্রেসের এবং রাজনীতির সৌজন্যে একদমই সদর্থে। এক কথায় বিজেপিকে হারানোর শপথ নিয়ে যে রাজ্যে যে দলের শক্তি বেশি তাকে অধিক আসন ছেড়ে দেশের রাজনীতিতে নজির তৈরি করেছে কংগ্রেস। তার উল্লেখযোগ্য উদাহরণ উত্তরপ্রদেশ কিংবা বিহার। প্রথমটিতে মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টিকে এবং দ্বিতীয় রাজ্যে একদা শাসক দল লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলকে অধিকাংশই আসন ছেড়ে ভোটে নাম লিখিয়েছে কংগ্রেস। যে রাজ্যে যে দল শক্তিশালী বিরোধী জোটের স্বার্থে অধিক আসন তাকেই ছাড়ার দাবি ছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু রাজ্যে সেই দাবি পূরণ না হলেও যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ ও নীতিশ কুমারের বিহারের সেই ফর্মুলা অক্ষরে অক্ষরে পালন করেছে কংগ্রেস। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের অনুরোধ মেনে সে রাজ্যের 80টি লোকসভা কেন্দ্রের মধ্যে মাত্র 17টি লড়াইয়ে রয়েছে কংগ্রেস। একই চিত্র বিহারেও। সে রাজ্যের 40টি আসনের মধ্যে 26টি ছেড়ে দেওয়া হয়েছে আরজেডিকে। পাশাপাশি কিছু ব্যতিক্রমও রয়েছে জোট রাজনীতিতে। কর্ণাটকে 28টির মধ্যে 28টিতে এবং ওড়িশার 21টি আসনের মধ্যে সবকটিতেই লড়ছে কংগ্রেস। জোট শরিকদের নিয়ে পথ চলায় অবশ্য অনেক আগে থেকেই অভ্যস্ত কংগ্রেস। 2004-এর লোকসভা নির্বাচনে জোট শরিকদের নিয়েই প্রথম ইউপিএ সরকার গঠন করে কংগ্রেস। 2009-এ দ্বিতীয় ইউপিএ এবং সেই সরকারে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল। তবে ভারতের স্বাধীনোত্তর রাজনীতিতে কখনোই 400-র কম আসনে লড়েনি কংগ্রেস। জোট স্বার্থে এবার সেই নজিরই শতাব্দী প্রাচীন দলের 543টির মধ্যে লড়ছে 328টি আসনে। স্বাধীন ভারতে 1952 থেকে এ পর্যন্ত যত ভোট হয়েছে কোনোবারেই 400-র কম আসনে প্রার্থী দেয়নি কংগ্রেস। তথ্য বলছে প্রথম সংসদীয় নির্বাচনে 479টি আসনে প্রার্থী দিয়ে 364টিতে জয় পেয়েছিল কংগ্রেস। 1957 সালের ভোটে কংগ্রেসের প্রার্থী ছিল 490। 1962 সালের ভোটে কংগ্রেসের প্রার্থী ছিল 488। 1967 সালে 516 জন প্রার্থী ছিল কংগ্রেসের। 1971-এ কংগ্রেস প্রার্থী দিয়েছিল 441টি আসনে। অধিক আসনে জিতে দিল্লিতে সরকার তৈরির লক্ষ্যে কংগ্রেসের সেই ধারা অব্যাহত ছিল 2019-এও। তবে সবচেয়ে বেশি প্রার্থী ছিল 1996-এর লোকসভা ভোটে 529 জন। 2004 সালের ভোটে কংগ্রেসের প্রার্থী ছিল 417। 2009-এর ভোটে কংগ্রেসের প্রার্থী ছিল 440। 2014 সালে 464 জন প্রার্থী ছিল কংগ্রেসের। 2019-এ কংগ্রেস প্রার্থী দিয়েছিল 421টি আসনে। জোট সরকারের বড় সাফল্য আসে 2004-এ। কংগ্রেসের হাত ধরে দিল্লিতে সরকার গড়ে বিজেপি বিরোধী জোট ইউপিএ 1। 2009-এ তারই পুনরাবৃত্তি ক্ষমতায় ইউপিএ 2। ঠিক 20 বছর পরে সেই হাত ধরাধরি করেই বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোট লড়ছে 2024-এর লোকসভা ভোটে। অনেকটা হিন্দি চলচ্চিত্রের পরিচিত সংলাপ 20 সাল বাদ
এখন সময় একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। 7 দফার ভোট, ঘুরে ফিরে সেই রাম মন্দির, সেই অযোধ্যা। সময় যত গড়াচ্ছে ততই মন্দির অভিমুখী হয়ে উঠছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার। কংগ্রেস সহ বিরোধীদের মিথ্যে আর উন্নয়নের ফিরিস্তি নয়, তাই ভোট প্রচারে ধর্মীয় মেরুকরণেই মোদীর অগ্রাধিকার। कांग्रेस वाले, इंडी अगाड़ी वाले राम मंदिर को भी कैंसिल कर देंगे कि जब कोर्ट से राम मंदिर के पक्ष में फैसला आया था तो शहजादे ने खास लोगों की एक मीटिंग बुलाई थी। शहजादे ने कहा था कि कांग्रेस सरकार आएगी तो राम मंदिर पर सुप्रीम कोर्ट का फैसला पलट देंगे। मोदी को 400 सीटें चाहिए ताकि कांग्रेस अयोध्या में राम मंदिर पर बाबरी ताला ना लगा दे। ভোটের আনুষ্ঠানিক প্রচারের অনেক আগে বিদায়ী লোকসভার অন্তিম অধিবেশন থেকে তার দল 400 আসন প্রাপ্তির হুঙ্কার দিয়ে আসছিলেন। লোকসভার 543টি আসনের মধ্যে এনডিএ 400 আসন পাবে, এমন ভবিষ্যৎবাণী করে চলেছেন নির্বাচনী প্রচারে। কংগ্রেস সহ বিরোধীদের মতে দেশের সংবিধান বদলাতেই ওই লক্ষ্যমাত্রা ধার্য করেছেন মোদী। ফের ক্ষমতায় এলে দলিত অনগ্রসর সম্প্রদায়ের সংরক্ষণ ব্যবস্থায় তুলে দিতে চায় বিজেপি। তপশিলি জাতি উপজাতি যাদের সিংহভাগ সমর্থনে ভর করে দুবার দিল্লির মসনদে বসেছিলেন মোদী, তাদের মধ্যেই প্রধানমন্ত্রীর 400 পারের স্লোগানে তীব্র আশঙ্কা তৈরি হয়। মোদী তাঁর ভাষণে সংরক্ষণকে ধর্মীয় মোড়ক দিয়ে কংগ্রেস সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো শুরু করেন, এমনই অভিযোগ উঠতে থাকে। কিন্তু তাতেও নাচার তিনি। এবার অযোধ্যার রাম মন্দির নিয়ে একই কৌশলে কংগ্রেসকে আক্রমণ শানাতে শুরু করেছেন প্রধানমন্ত্রী স্বয়ং। কেন তিনি 400 আসন চাইছেন তার ব্যাখ্যা দিতেও হাতিয়ার সেই রাম মন্দির। আমরা রামের পূজারী, মোদীর রামের ব্যাপারী, দাবি কংগ্রেস নেতা জয়রাম রমেশের। মোদী বলছেন কংগ্রেস ক্ষমতায় এলে অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরে তালা ঝুলিয়ে দিতে পারে, এমন আপাত অমূলক আশঙ্কার কথা বলে চলেছেন মোদী। বৃহত্তর হিন্দু সমাজের ধর্মীয় বিভাজন আরো তীব্র করে ভোটে এইভাবেই বৈতরণী পার করতে চাইছেন বিদায়ী প্রধানমন্ত্রী। तो बाबरी का ताला राम मंदिर पे लग सकता है? जरा उनसे पूछिए प्रधानमंत्री जी से, उनको ये ज्ञान है, भविष्यवाणी है। हाँ, भविष्यवाणी है कि तब ताला लग सकता है। सुप्रीम कोर्ट की जजमेंट आ गई, मंदिर बन गया, प्राण प्रतिष्ठा हो गई, साष्टांग करते हो आप रोज के रोज, लाखों लोग वहां जाते हैं, तो ताला कैसे लगेगा? ताला तो इलेक्शन कमीशन लगा सकती है, बयानों पे वो लगाती नहीं। ये तो एक विवादित बयान है ना, जो इलेक्शन कमीशन के कोड ऑफ कॉन्डक्ट का उल्लंघन है, साफ उल्लंघन है। তার এক দশকের উন্নয়ন ভোট বাজারে ক্রমেই পেছনের আসনে সরে যাচ্ছে। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ, কংগ্রেসের ইস্তেহারে যা নেই তা নিয়ে জল্পনা প্রসূত অভিযোগ তুলে সরব হন মোদী। এবার মন্দিরে তালা প্রসঙ্গ, ভোট যত শেষের দিকে ততই ধর্মীয় মেরুকরণের তাগিদ বাড়ছে গেরুয়া শিবিরের। সেই লক্ষ্য পূরণেই নিত্য নতুন উপাচার হাজির করছেন মোদী, করবেনও। ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। শরদ পাওয়ারের এনসিপি কি কংগ্রেসের সঙ্গে মিশে যাচ্ছে? দলের এই গোষ্ঠীর সুপ্রিমো শরতের সাম্প্রতিক একটি মন্তব্য এই নিয়ে নানা জল্পনার জন্ম দিয়েছে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেন, লোকসভা ভোটের পর অনেক আঞ্চলিক দল কংগ্রেসের আরও কাছাকাছি আসতে পারে। আজ থেকে 3 মাস আগে শরৎকন্যা সুপ্রিয়া সুলে কংগ্রেসের সঙ্গে এনসিপির মিশে যাওয়ার সমস্ত সম্ভাবনা খারিজ করে দিয়ে বলেছিলেন কোনো প্রশ্ন ওঠে না। তিনি প্রশ্ন তোলেন কারা এইসব গুজব রটায়। তার 3 মাস পরেই শরদের মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, সত্যিই কি এনসিপি কংগ্রেসের সঙ্গে মিশে যাচ্ছে? গত মার্চ মাসে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আমন্ত্রণে মহারাষ্ট্রে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় সামিল হয়ে কি শরদ সেই বার্তাই দিয়েছিলেন? এই মুহূর্তে 87 বছর বয়সী প্রবীণ শরদই দেশের মধ্যে একমাত্র রাজনীতিবিদ
যিনি এখনো জাতীয় রাজনীতির ময়দানে রীতিমতো সক্রিয়। শরদের রাজনৈতিক জীবনে নানা ওঠাপড়া ঘটেছে বিভিন্ন সময়। এই মুহূর্তে তার নিজের দল এনসিপি কিছুটা ব্যাকফুটে। শরদের নিজের ভাইপো অজিত পাওয়ার বিজেপির সঙ্গী হয়েছেন। শরদের আরেক ঘনিষ্ঠ এনসিপি নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল্ল প্যাটেলও দল ছেড়ে বিজেপিতে ভিড়েছেন। 1999 সালে শরদ কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি গঠন করে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিদেশিনী বিতর্ককে কেন্দ্র করে তিনি কংগ্রেস ছাড়েন। পরের বছরই শরদ পাওয়ার মহারাষ্ট্রে বিজেপি শিবসেনা জোটকে রুখতে কংগ্রেসের হাত ধরেন। সম্প্রতি শরদ বলেন, লোকসভা ভোটের পর আঞ্চলিক দলগুলি কংগ্রেসের আরো কাছাকাছি আসবে। কোনো দল কংগ্রেসের সঙ্গে মিশেও যেতে পারে। সেই দলগুলির মধ্যে কি এনসিপিও রয়েছে? সেই প্রশ্নের জবাবে প্রবীণ রাজনীতিবিদ বলেন, আমি তো দুই দলের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। দুই দলই আদর্শগতভাবে মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরুর চিন্তাধারায় বিশ্বাসী। তবে এখন আর বেশি কিছু বলছি না। কোনো সিদ্ধান্ত নেওয়ার হলে যৌথভাবেই নেওয়া হবে। তিনি বলেন, একটা বিষয় স্পষ্ট, নরেন্দ্র মোদীকে হজম করা শক্ত। তাঁর মতে দেশের পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। দেশের অবস্থা 1977 সালের মতো হতে পারে। জনতা পার্টি সেই বছর লোকসভা ভোট ঘোষণার পর তৈরি হয়েছিল। বিভিন্ন কংগ্রেস বিরোধী রাজনৈতিক দল একত্রিত হয়ে সরকার গঠন করে। শরদের আরও দাবি, আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গ্রহণযোগ্যতা 1977 সালের মোরারজি দেশাইয়ের থেকেও বেশি। রাহুলের সঙ্গে আঞ্চলিক দলগুলির সম্পর্কও ভালো। শরদ পাওয়ার এই কথা বলছেন এমন একটা সময় যখন 3 পর্বের ভোটে বিজেপি তাদের ফলাফল সম্পর্কে অনেকটাই সংশয়ী। দুই একটি রাজ্য বাদ দিলে এবার রাজ্যে রাজ্যে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে বোঝাপড়াও অনেক বেশি হয়েছে। জোটের নেতারা শুরুতেই বলেছিলেন আসন সমঝোতা বা জোট নির্ভর করবে বিভিন্ন রাজ্যের বাস্তবতার ভিত্তিতে। বাংলায় যেমন তৃণমূল ইন্ডিয়া জোটে নেই, সেটা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই স্পষ্ট করে দিয়েছেন। এখানে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর নেতৃত্বাধীন বামফ্রন্টের সমঝোতা অনেক মসৃণ হয়েছে। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।